কলেজের সম্মুখে এক লোকের সাথে দেখা হয়েছিল। তিনি তার নাম বললেন তুর্য চৌধুরী। আমি চিনি না বলে জানাতে সে বলল তোমার বাবা চিনে, তার কাছ থেকে আমার পরিচয় জেনে নিও। পলাশ শিকদার তাকালেন মেয়ের পানে, নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখে বললেন, আমি জানি না তুর্য চৌধুরীকে, এই নামে আমি কাউকে চিনি না। কথাটা শেষ করে আবার ওয়া শুরু করলেন বয়স্ক লোকটা, এমন ভাব যে সত্যিই সে চেনে না তুর্য চৌধুরী নামের কাউকে। পৃথা অবাক হলো কিছুটা। কেন যেন পিয়াস আর পিয়ালে তুর্যকে নিয়ে আগ্রহ দেখে তার মনে হয়েছিল ছেলেটাকে তার পরিবার চেনে, অথচ পলাশ শিকদার বেশ স্বাভাবিক ভঙ্গিতেই বলে দিল চেনে না। মনের কোণে প্রশ্ন জাগলেও তা প্রকাশ করল না পৃথা। হতে পারে তার পরিবার সত্যিই চেনে না তুর্যকে, ওই লোকটাই মিথ্যা বলছে। এমনি আধপাগল ব্রিটিশ লোক তুর্য চৌধুরী। পৃথা দ্রুত খাবার শেষ করে উঠে গেল। এমনিও আজ সারা দিনের ঘটনায় তার খাওয়া দাওয়ার মনোযোগ ছিল না কোনো, তাই একটু আগে ভাগেই শেষ হয়েছে খাওয়া। অন্য সময় হয়তো বাবা ভাইয়ারা কম খাচ্ছে কেন, খাবার নিচ্ছে না কেন, এত তাড়াতাড়ি উঠে যাচ্ছে কেন, এই নিয়ে হাজার খানেক প্রশ্ন তুলত। শেষে জোর করে চেয়ারে বসিয়ে গান্ডে পিণ্ডে গেলাত। আজ অবশ্য তেমন কিছু না করায় বেশ চমকেছে পৃথা, তবে চুপচাপ সটকে পড়েছে। এখানে এই নিয়ে প্রশ্ন করা মানেই নিজের পায়ে নিজে কুড়াল মারা। পরে দেখা যাবে তার প্রশ্নের পরিপ্রেক্ষিতে তাকে ধরে বেঁধে খাওয়ানো শুরু করেছে। পৃথা যেতেই পিয়াস এবং পিয়াল যেন হামলে পড়ল বাবার উপরে। এতক্ষণ তারা এখান থেকে পৃথার সরার অপেক্ষাতেই ছিল। পিয়াস বেশ চিন্তিত সুরে বলল, বাবা, তুর্য পিতুর সামনে চলে এসেছে, এখন কি করব আমরা? পিয়াল অধৈর্য হয়ে উঠল, অধৈর্য কণ্ঠে বলল, ও যদি একবার তোদের বিয়ের কথা বলে দেয় পুতুকে, তখন কি হবে? সুফিয়া বেগম অধৈর্য হয়ে উঠলেন আরো, ভয়ার্ত কণ্ঠে শুধালেন, ছেলেটা যদি কোনো ক্ষতি করে দেয় আমার মেয়ের? পলাশ শিকদার বুঝলেন নিজের স্ত্রী এবং ছেলেদের ব্যাকুলতা, তবে তার মধ্যে তেমন একটা বিচলিত ভাব দেখা গেল না, বরং বেশ থমথমে কণ্ঠে তিনি বললেন, বিষয়টা নিয়ে ভাবতে দাও আমাকে। বেলা গড়িয়েছে কিছুটা, চারিদিকটা সূর্যের ফুটফুটে উজ্জ্বল আলোয় ভরে উঠেছে। ঘড়ির কাঁটায় টিক টিক করে জানান দিচ্ছে সকাল 9টা। পৃথার কলেজের সময় হয়ে এসেছে। মেয়েটা খেয়ে দিয়ে কলেজের উদ্দেশ্যে তৈরি হয়ে বেরিয়ে এলো নিজের কক্ষ থেকে, কিন্তু কক্ষে আসতেই মুখোমুখি হলো পলাশ শিকদারে। ওই অবশ্য নতুন কিছু নয়, পৃথার কলেজে যাওয়ার সময় প্রায়ই পলাশ শিকদার বসে থাকেন বসার কক্ষে। মাঝে মাঝে পত্রিকা পড়ে, আবার মাঝে মাঝে টিভিতে খেলা বা নিউজ দেখে। তার ব্যবসার কাজ এখন বেশিরভাগই দুই ছেলে সামলায়। মাঝে মাঝে শুধুমাত্র ব্যবসা একটু উকি দিতে যান তিনি। ওই প্রায় দিনের মতোই আজও বসার কক্ষের সভায় বসে পত্রিকা পড়ছিলেন। তবে মেয়েকে আসতে দেখে তিনি পত্রিকা থেকে চোখ ঘুরিয়ে তাকালেন মেয়ের পানে, থমথমে কণ্ঠে প্রশ্ন করলেন, কোথায় যাচ্ছ? পৃথা ভরকে গেল খানিকটা। সে যে প্রতিদিন এই সময় কলেজে যায় তা জানে তার বাবা। তাছাড়া এই মুহূর্তে তার শরীর, কলেজের পোশাক, আবার পিঠে ব্যাগ। তারপরেও জিজ্ঞাসা করছে কেন? পৃথা নিজের ভরকানো ভাব প্রকাশ করলো না বাবার সম্মুখে। নমনীয় কণ্ঠে বলল, কলেজে বাবা। পলাশ শিকদার মেয়ের দিক থেকে চোখ ঘুরিয়ে আবার তাকালো, আদেশের সুরে বললেন, আজকে কলেজে যেতে হবে না তোমাকে। পৃথা আশ্চর্য হলো, বাবা তাকে কলেজে যেতে বারণ করছে? অবিশ্বাস্য। সে মাঝে মাঝে কলেজে না যেতে চাইলেও বাবার ধমকের জোরে উড়ে চলে যেতে হয় কলেজে, অথচ আজ কিনা সে নিজেই বলছে কলেজে যেতে হবে না। পৃথা অবাক কণ্ঠে প্রশ্ন করলো, কেন? আমি বলছি তাই। পৃথার কথা বাড়ালো না। বাবা যখন একবার কলেজে যেতে বারণ করেছে সে যাবে না। এমনিতেও কলেজে যেতে হবে না শুনে বেশ খুশি হয়েছে মেয়েটা। রোজ রোজ কলেজে যেতে হবে না তার, শুধুমাত্র বাপ ভাইদের ভয়ে যেতে হয়। আজ যাক, তাও বাবা বারণ করেছে। পিতা বাবার সম্মুখে থেকে কেটে বলল দ্রুত, বাবার যদি আবার মত বদলে যায়? বাবার মতন মত বলানোর আগেই ঘরে গিয়ে কলেজের পোশাক পাল্টে ফেলতে হবে। প্রায় ঘন্টাখানিক পৃথার কলেজের সম্মুখে দাঁড়িয়ে অপেক্ষা করলো তুর্য। কত মেয়ে এলো গেল, অথচ তার বইয়ের দেখা নেই। বাড়ির সম্মুখে আরুষকে দাঁড় করিয়ে রেখেছিল যে যখনই পৃথা এখান থেকে যাবে তাকে খবর দিতে। আরুষ রাস্তায় দেখা পায়নি মেয়েটার। তারা ভেবেছিল আজ হয়তো আরুষ রাস্তার পাশে দাঁড়ানোর আগেই পৃথা কলেজে চলে গেছে, তাই দুজনে মিলে চলে এলো সোজা কলেজে। অথচ এখানে মেয়েটার খোঁজ নেই কোনো। পৃথাদের ক্লাসও শুরু হয়ে গেছে ইতিমধ্যে। তবে কি ফাঁকিবাজি মেয়েটা কলেজে আসেনি? হয়তো আসেনি। তুর্যের মেজাজ গরম হলো। সে সেই সকাল থেকে একটাবার বইয়ের মুখটা দর্শনের জন্য হাঁপিতেশ করে মরছে।
আর মেয়েটা কলেজে এলো না। তুর্যের রাগ লাগলো, ইচ্ছে হলো বউকে যদি ঠাঁটিয়ে একটা থাপ্পড় মেরে গাল লাল করে দিত। তবে পরক্ষণে নিজের চোখ মুখ শক্ত হয়ে উঠল তুর্যের। ক্ষিপ্ত দৃষ্টিতে সে তাকালো নিজের হাতের পানে। ঠাঁটিয়ে চর সে কাকে মারবে? তার বউকে? একবার না জেনে থাপ্পড় মেরে দিয়েছিল বলে সে কি আবার মারবে? এই পৃথিবীতে তুর্যের বাচ্চা বউকে মারার অধিকার সে কাউকে দেয়নি, এমনকি নিজের হাতকেও না। তুর্য ব্যস্ত হাতে নিজের পকেট ঘেটে মোবাইলটা বের করলো, দ্রুত কল লিস্টে কল করলো পৃথাকে। একটু সময় অতিবাহিত হতেই ওপাশ থেকে এক সুমিষ্ট নারী কণ্ঠ তাকে জানান দিচ্ছে নাম্বারটি ব্যস্ত আছে। তুর্যের কপালে ভাঁজ পড়ল। তার মুরগির বাচ্চার মতন বউটা আবার কার সাথে কথা বলছে? তাছাড়া কারোর সাথে কথা বললে তো ওয়েটিং বলবে, ব্যস্ত আছে বলবে, কেটে দিল বা ব্ল্যাক লিস্টে ফেললে। পৃথা তার কল কেটে দিয়েছে বলেও তো মনে হলো না। তবে কি মেয়েটা তার নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলেছে? তুর্যের সন্দেহ হলো। ছেলেটা তড়িঘড়ি করে আবার কল লাগালো পৃথার নাম্বারে। না, এবারও একই কথা বলছে। তুর্যের সন্দেহ গাঢ় হলো। সে নিজের মোবাইলে থাকা অন্য সিম দ্বারা কল করলো পৃথাকে। এবার কল ঢুকলো কোনো বাধা ছাড়াই। এর মানে পৃথা তার ওই নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলেছে। ক্রোধ চাকলো তুর্যের মস্তিষ্কে, ফুটে উঠল টক বগিয়ে। কত বড় সাহস এই নারীর, তার নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলে! তুর্য ক্রোধের মধ্যেই কলটা ধরল পৃথা। সাথে সাথেই বাজখাই কণ্ঠে চেঁচিয়ে উঠল তুর্য। হুঙ্কার দিয়ে বলল, এই বেয়াদব মেয়ে, আমার নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলার সাহস তোমাকে কে দিয়েছে? তুর্যের বাজখাই কণ্ঠে কেঁপে উঠল পৃথা। তবু দমে গেল না মেয়েটা। ঢোক গিলে বলল, এতে আবার সাহসের কি আছে? আমার মোবাইল, আমার হাত, আমার ইচ্ছে, যাকে খুশি ব্ল্যাক লিস্টে ফেলবো, আপনার কি? তুর্য আরও তেতে গেল। দাঁতে দাঁত চেপে বলল, আমাকে ব্ল্যাক লিস্টে ফেলে তুমি আবার কথা বলছো? তোমার জিহ্বা টেনে ছিঁড়ে নেবো, বেয়াদব মেয়ে। ব্যাস, সাথে সাথেই তুর্যের ভিতর থেকে আর একটা শর্তা যেন তার থেকে দ্বিগুণ খেপে গেল। তাকে শাসিয়ে বলল, তোকে কে সাহস দিয়েছে আমার বউয়ের জিহ্বা টেনে ছিঁড়ে নেওয়ার? আয়, তোরটা ছিঁড়ে আগে। নিজের সাথে নিজেই যুদ্ধে চুপসে গেল তুর্য। এই মেয়েটার নিকট আসলেই তার কেমন সব গুলিয়ে যায়। একটু শান্তি মতন রাগও দেখাতে পারে না। মস্তিষ্ক পৃথার উপর ক্রোধিত হলে হৃদয় তাকে সান্ত্বনা দিয়ে বলে, শান্তি শান্তি, মুরগির বাচ্চার মতো বউ তোর, তার উপরে এত রাগ দেখানোর প্রকৃতি বিদ্যরূপ। হৃদয়টা সর্বদা বেইমানি করে তুর্যের সাথে। অবস্থান তার বুকের মধ্যে, অথচ সমর্থন বইয়ের প্রতি। এই জীবনে তুর্যের ক্রোধের শিকার কত লোকিত হলো, এবং তার আশেপাশে পরিবেশটা বদমেজাজি হিসাবেই পরিচিত ছিল ছেলেটা। কিন্তু আজ মাত্র একটা মেয়ের সম্মুখে সে অসহায়। এও কি বিশ্বাসযোগ্য? তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য। ক্রোধ কমিয়ে শুধালো, কলেজে আসোনি কেন? হঠাৎ তুর্যের কণ্ঠ নরম হতে দেখে অবাক হলো পৃথা। এই মাত্র না লোকটা হুঙ্কার ছাড়লো, এর মধ্যে আবার ভেজা বিড়াল সেজে গেল। পৃথা অবাক কণ্ঠে প্রশ্ন করল, আপনি না এইমাত্র বাঘের মতো গর্জন ছাড়লেন, হঠাৎ বিড়ালের মতো মিউ কেন করছেন? তুর্য অপ্রস্তুত হলো। আমতা আমতা করে বলল, পুরুষ মানুষ বাইরে যতই বাঘ থাকুক, বউয়ের সম্মুখে আসলে বিড়াল হয়ে যায়। পৃথা বিভ্রান্ত হলো। কে বলেছে এই পুরুষ, কে বাঘ, আর কেই বা বউ? পৃথা ভ্রুকুচকে শুধালো। মানে? তুর্য এড়িয়ে যেতে চাইলো পৃথার প্রশ্নে। কণ্ঠে কিছুটা স্বাভাবিক করে সে বলল, ওসব বাদ দাও, এখন বলো আজকে কলেজে আসোনি কেন? তুর্য নরম কণ্ঠের পরিপ্রেক্ষিতে পৃথাও আর কোদ দেখালো না। নরম কণ্ঠেই বলল, বাবা যেতে দেয়নি। তুর্য দাঁতে দাঁত চাপলো, কটমট করে বলল, তা দিবে কেন? তোমার রাজাকের ব্যাপারে আবার আমার সুখ সহ্য হয় না। কথাটা শেষ করে বুকে হাত দিল তুর্য। এখন শান্তি লাগছে। বউকে কিছু বলতে পারবে না, তাতে কি হয়েছে? বউয়ের বাপ ভাইদের তো বলতে পারবে। পৃথা কিছু বলার আগে তুর্য আবার বুকে হাত দিয়ে বলল, তার সাথে আবার জুটেছে তোমার আলবদর আলশামস দুই ভাইটা। পৃথা কিছু বলার আগেই তুর্য আবার বুকে হাত দিয়ে বলল, তার সাথে আবার জুটেছে তোমার আলবদর এবং আলশামস ভাই দুইটা। পৃথা ফুঁসে উঠল। এই লোক যখন তখন তার বাপ ভাইদের অপমান করা শুরু করে দেয়। ব্রিটিশ লোক একটা। পৃথু কিছুটা ঝাঁঝালো কণ্ঠেই বলল, একদম বাজে বাজে কথা বলবেন না। আমার বাপ ভাইরা রাজাকার, আলবদর, আলসামস কোনোটাই নয়, বরং আপনি ব্রিটিশ। 1947 সালে আমাদের দেশ থেকে পালানো ব্রিটিশদের ফেলে যাওয়া বাচ্চা আপনি। তুর্য যেন আকাশ থেকে মাত্র টুপ করে পড়ল। অবাক হওয়ার ভান ধরে বলল, সি মুরগির বাচ্চা, আমার মতো একটা নিরীহ হাঁসের বাচ্চাকে তুমি এভাবে বলতে পারলে?
এসব কথা বলার আগে তোমার বুকটা একটু কাঁপলো না? পৃথা এই লোকের অভিমান দেখে আর আশ্চর্য না হয়ে পারল না। মিনিটে মিনিটে ভোল বদলায় এই পাগল লোক। পৃথা কপাল টান টান করলো, কাটকাট কণ্ঠে বলল, না কাঁপেনি। আমার বাপ ভাইকে রাজাকার আলবদর আল শামস বলতে আপনার যেমন বুক কাঁপেনি, তেমনি আমারও আপনাকে ব্রিটিশ বলতে একটুও বুক কাঁপেনি। তুর্যের চক্ষুদয় ছোট ছোট হলো, থমথমে কণ্ঠে বলল, বাপ ভাই মিলে ভালোই তো আমার বিরোধিতা শিখেছ। যাক, ব্যাপার না, আমিও দেখি এরা আর কি কি করতে পারে। দিন শেষে ওই রাজাকারদের আমার মতো মুক্তি সেনাদের হাতেই পরাস্ত হতে হবে, দেখে নিও। পৃথা অবাক হলো, অবাক কণ্ঠেই বলল, আপনি মুক্তি সেনা? আপনি তো ঘষিটি বেগমের বংশধর, যাকে সুখে থাকতে ভূতে কিলায়। নিজের স্বাধীন দেশকে পরাধীন করতে উঠে পড়ে লাগেন আপনারা। তুর্য চিন্তায় পড়ল। খুব একটা ভুল পৃথা বলেনি। সেদিন বিয়ের আসরে বউ তার ছিল এবং স্বাধীনও ছিল, কিন্তু সে কি করলো? সেদিন বিয়ের আসরে বউকে ত্যাগ করে পরাধীনতার শিকলে আবদ্ধ করে চলে গেল দূর দেশে। আর এখন সেই শিকল কেটে আবার বউয়ের স্বাধীন করার কত প্রচেষ্টাই না চালাচ্ছে। তুর্য ভাবুক ভঙ্গিতেই বলল, এই প্রথম তুমি একটা সত্যি কথা বললে। পৃথা মুখ বাঁকালো, ভেঙচি কেটে বলল, আমি সবসময় সত্যি বলি। তা না হয় বুঝলাম। এখন একটা কাজ করো তো, তাড়াতাড়ি আমার বাসায় চলে আসো। তুর্যের কথায় ভাঁজ পড়ল পৃথার কপালে। ভ্রু কুচকে শুধালো, আপনার বাসায় আমি কেন যাব? তুর্য ভাবলেশীন নির্বিকার ভঙ্গিতে জবাব দিল, দেখবো তোমায়, দেখতে ইচ্ছে করছে ভীষণ, চলে এসো তাড়াতাড়ি। পৃথা ভরকালো কিছুটা। কেমন ভাবে তাকে অধিকার নিয়ে বাসায় যাওয়ার কথা বলছে পুরুষটা? সে কি তুর্যের বিয়ে করা বউ নাকি যে বললেই যেতে হবে? তাছাড়া পুরুষ মানুষের লাই দিলে লাই পেয়ে যায়, মাথায় উঠে নাচতে শুরু করে। যেমন এই পুরুষ শুরু করেছে, 2 দিনে একটু কথা বলেছে, তাও ভালোভাবে না, তাতেই এখন অধিকার বোধ নিয়ে বাসায় যেতে বলছে। পৃথার কপালে ভাঁজ ফেললো, তীক্ষ্ণ কণ্ঠে বলল, আপনি বললেই যেতে হবে আমাকে, যাব না আমি আপনার বাসায়। তুর্য চোখ মুখ কুচকে ফেললো। সে ঠিক জানতো এই নারী তার আদেশকে সরাসরি না দ্বারা প্রবাহিত করবে। এর এছাড়া তো আর কাজ নেই কোনো। তাই তো মনের ভিতরে আগে থেকেই সকল হুমকি ধামকি সাজিয়ে রেখেছে তুর্য। ছেলেটা হুমকির সুরে পৃথাকে বলল, তুমি আমার বাসায় আসবে নাকি আমি তোমার বাসায় চলে আসব, কোনটা? থামলো তুর্য, আবার বলল, আমি তোমার বাসায় চলে আসলে কিন্তু তোমার বাপ ভাইকে ধরে ধরে বলবো তুমি এখানে আমাকে আসতে বলেছো। আমি কিছুতেই আসতে চাইছিলাম না, কিন্তু তোমার নাকি আমাকে অনেক দেখতে ইচ্ছা করছে, তাই জোর করে এনেছো। পৃথা বোকা বনে গেল। এইসব কথা সে কখন বলল? ছেলেটা বানিয়ে বানিয়ে কেমন মিথ্যা বলছে। পৃথা চোখ বড় বড় করে বলল, আমি এসব কথা কখন বললাম? মিথ্যাবাদী লোক একটা। সে তুমি জানো আর আমি জানি, আর কেউ তো আর জানে না। পৃথা তেতে গেল, কটমট করে বলল, বাবা তারা ঠিকই বলেছে, কিন্তু আপনি আমাকে মিথ্যা বলে ঘুরিয়েছেন। তুর্য ভ্রু কুচকালো, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলো, তোমার বাবা আমাকে নিয়ে আর কি বলেছে? পৃথা অতটা ভাবলো না, সরল মনে জবাব দিল, বাবা বলেছেন তিনি আপনাকে চিনেন না, অথচ আপনি সেদিন গাড়িতে বলেছিলেন আমার বাবা আপনাকে ভালোভাবে চিনে। তুর্যের কপালে ভাঁজ হালকা হলো। সে তো আগে থেকেই জানতো এই কথা। এই প্রথম যেদিন শ্বশুরের সাথে তার সাক্ষাৎ হলো, সেই দিনে তো সে বলেছিল রাজাকার ভালো মানুষ চিনে না। এ আর নতুন কি? তুর্য পৃথার কথায় অতটা পাত্তা দিল না। মেয়েটাকে আবারও হুমকি দিয়ে বলল, আমার বাসায় আসবে নাকি আমি তোমার বাসায় আসবো? গাড়িতেই আছি আমি। গাড়িটা আমার বাসার সামনে না থামিয়ে সোজা তোমার বাসার সামনে থামাবো, বলে দিলাম। পৃথা ভয় পেয়ে গেল। এই আকপাকর লোক যদি একবার তার বাড়িতে চলে আসে, তাহলে তো বাড়িতে কুরুক্ষেত্র বেঁধে যাবে। তারপর যদি আবার ওইসব বানিয়ে মিথ্যা বলে, তবে তো আজ মরতে হবে নির্ঘাত। পৃথা তাড়াহুড়ো করলো, ব্যস্ত হয়ে বলল, আমি আসছি, এক্ষুনি আসছি। তুর্য বাঁকা হাসলো, হাত ঘড়ির পানে একবার তাকিয়ে বলল, তাড়াতাড়ি এসো, আমি অপেক্ষা করছি তোমার। কথাটা বলেই কল কাটলো তুর্য। পৃথা পড়ল মহা চিন্তায়। ভয়ে তো বলে দিল সে যাবে, কিন্তু তুর্যের বাসায় যেতে কেমন ভয় ভয় লাগছে। এত বড় ফ্ল্যাটে মাত্র 2 জন পুরুষের বসবাস, সেখানে একা একটা মেয়ে যাবে। যদিও ওরা খারাপ কিছু করার চেষ্টা করে পৃথার সাথে, যদিও মেয়েটার মনে হচ্ছে না তুর্য এমন কিছু করতে পারে, তবু এই অতি আধুনিক সভ্যতায় বিশ্বাস করতে কে আছে? দীর্ঘদিনের অতি পরিচিত মানুষগুলো হুট করে নিজের রূপ বদলে নিতে 2 বার ভাবে না। সেখানে তুর্য তো অপরিচিত এক পুরুষ, আবার না গিয়েও উপায় নেই কোনো। ছেলেটা একবার এই বাড়িতে চলে আসলে
বিপদ বাড়বে বই কমবে না। মনের মধ্যে এক রাশ চিন্তা নিয়ে উঠে দাঁড়ালো পৃথা। কলেজ ব্যাগের মধ্যে থেকে মরিচ কুলিয়ে রাখা একটা স্প্রে বোতলে রাখলো তার কাঁধের ব্যাগে। নিজের নিরাপত্তার জন্য ব্যাগে সর্বদা এই মরিচ গলানো স্প্রে রাখে পৃথা। আজও সেই বোতল নিয়ে নিল নিজের নিরাপত্তার জন্য। যদি তুর্য বা আরুষ তার সাথে অপ্রত্যাশিত কিছু করার চেষ্টা করে তবে সেও এর প্রয়োগ করবে। মনের মধ্যে আকাশ পাতাল ভাবতে ভাবতে নিজের কক্ষ থেকে বেরিয়ে এলো মেয়েটা। বসার ঘরকে এসে সে আবারও মুখোমুখি হলো বাবার। সেই যে লোকটা এখানে বসেছে আর ওঠেনি। পৃথাকে দেখেই ভ্রু কুচকালেন পলাশ শিকদার। থমথমে কণ্ঠে প্রশ্ন করলেন, আবার কোথায় যাচ্ছ? পৃথা অপ্রস্তুত হলো। আমতা আমতা করে বলল, এই তো সামনের বিল্ডিংয়ে। আমার নতুন এক বান্ধবী ওই বিল্ডিংয়ে বাসা ভাড়া নিয়েছে। কলেজে গেলাম না, ঘরে একা একা বসে ভালো লাগছিল না, তাই ভাবলাম ওর বাসা থেকে ঘুরে আসি একটু। পলাশ শিকদার মেয়েকে সন্দেহ করলেন না। উল্টে তিনি চাইছিলেন না মেয়ে এই মুহূর্তে ঘরের বাইরে যাক। আবার বাইরে গেলে যদি তুর্যের সাথে দেখা হয়ে যায় সেই ভয়ে কলেজে যেতে দেয়নি। তবে সামনের বিল্ডিং এ যেতে তো বাধা নেই, সেখানে তুর্য আসবে কোথা থেকে? প্রথমে একবার ভাবলেন মেয়েকে এমনি যেতে দিবে, কিন্তু পরক্ষণে কি ভেবে আবার সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন লোকটা। পৃথাকে উদ্দেশ্য করে বললেন, চলো আমি দিয়ে আসছি। পৃথা চমকালো, ভয় ডানা বাঁধলো হৃদয়ে। বাবা তাকে দিয়ে আসতে যাবে? কোনোভাবে যদি পলাশ শিকদার একবার টের পেয়ে যায় পৃথা মিথ্যা বলেছে, সে কোনো বান্ধবীর বাড়িতে নেই বরং এক অপরিচিত পুরুষের ফ্ল্যাটে যাচ্ছে, তখন কি হবে? পৃথার গলা শুকিয়ে এলো। মেয়েটা আটকাতে চাইল নিজের বাবাকে। জোরপূর্বক হেসে বলল, তোমার যেতে হবে না বাবা, এই তো সামনের বিল্ডিংয়ে যাব আমি। তুমি আবার শুধু শুধু কষ্ট করতে যাবে কেন? পলাশ শিকদার তাকালেন মেয়ের পানে, গম্ভীর কণ্ঠে বললেন, আমার সাথে এসো, নয়তো যেতে হবে না তোমাকে। পৃথা পড়ল মহাবিপাকে। না গিয়েও তো উপায় নেই। তাহলে তুর্য এখানে চলে আসবে, আর বাবাকেও যদি এখন বলে সে যাবে না তবে নিশ্চয়ই তার বাবা সন্দেহ করবে। বান্ধবীর বাড়িতে বাবার দিয়ে আসা নিয়ে আসা তো আর অস্বাভাবিক কিছু নয়। তাদের বাবা যাবে শুনেই যাব না বলাটা মোটেই বাঞ্ছনীয় নয়। অগত্যা পৃথাকে তার বাবার প্রস্তাবে রাজি হতে হলো। মনের মধ্যে এক রাশ ভয় নিয়ে চলল সে বাবার সাথে। নিজেদের বাসার পরে 3টে বিল্ডিং রেখে 4র্থ বিল্ডিং এর সম্মুখে এসে থামলো পৃথা। ঢোক গিলে পলাশ শিকদারকে বলল, চলে এসেছি বাবা, এই বিল্ডিংয়ে আমার বান্ধবীদের বাসা। পলাশ শিকদার মেয়ের কথা সত্যতা পেলেন। এই বিল্ডিং এ তো তাদের বাসার কাছেই, ধরতে গেলে সামনেই। তিনি আর খাটলেন না বিষয়টা নিয়ে। বিল্ডিং এর সম্মুখে দাঁড়িয়ে মেয়েকে বললেন, তুমি ভিতরে যাও তাহলে, আমি এখন আসছি। পৃথা এক প্রকার নিঃশ্বাস আটকে বাবাকে প্রশ্ন করলো, তুমি ভিতরে যাবে না বাবা? পলাশ শিকদারের এক অক্ষরের উত্তর। পৃথা স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, তার বাবা অন্তত এখানে এসে একটা কাজের কাজ করলো। পলাশ শিকদার একবার বিল্ডিং এর ভিতরে গেলেই তো পৃথা ধরা পড়ে যেত বাজে ভাবে, আর তারপর সোজা উপরে। পৃথা ঠোঁট টেনে একটু হাসলো, নম্রভাবে বলল, আচ্ছা, আমি ভিতরে যাচ্ছি। পৃথার বাক্য সমাপ্তি ঘটিয়ে দ্রুত ঢুকে গেল বিল্ডিং এর ভিতরে। পলাশ শিকদারও আর দাঁড়ালেন না, দ্রুত পায়ে চললেন নিজ বাড়িতে। বসার কক্ষে ঢুকতেই দেখা পেল পিয়াস এবং পিয়াল বসে রয়েছে সোফার উপরে। তাদের সাথে সুফিয়া বেগমও রয়েছেন। সকালে চোখে মুখে চিন্তার ছাপ। বাবাকে আসতে দেখে পিয়াস উঠে দাঁড়ালো, চিন্তিত কণ্ঠে শুধালো, হুট করে কল করে আসতে বললে কেন? কোনো সমস্যা হয়েছে কি? পিয়াসের কথা শেষ হতে না হতেই পিয়াল বলল, ওই তুর্য চৌধুরী আবার কোনো সমস্যা করেছে নাকি বাবা? পলাশ শিকদার একবার সূক্ষ্ম দৃষ্টিতে তাকালেন স্ত্রী সন্তানদের পানে, অতঃপর থতমত কণ্ঠে বললেন, আমি পৃথার আবার বিয়ে দেব। কে? পলাশ শিকদার পরপর আবারও একটা বিস্ফোরণ ঘটালেন বসার কক্ষে। সোফার উপরে বসতে বসতে বললেন, আজ সন্ধ্যায় পাত্রপক্ষ দেখতে আসবে পৃথাকে। সব ঠিকঠাক থাকলে কাল সুফিয়া বেগম পিয়াস পিয়ালের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি বলছে পলাশ শিকদার এসব? পৃথার আবার বিয়ে দেবে? পিয়াস হতবুদ্ধি সম্পূর্ণ হয়ে পড়ল। বাবাকে এতদিন সে বেশ বিচক্ষণ মানব বলেই জানতো, কিন্তু আজ সে এ কেমন সিদ্ধান্ত নিয়েছে? পিয়াস হতবাক স্বরে বলল, এসব কি বলছো বাবা? পিতার আবার বিয়ে? আজই পাত্রপক্ষ দেখতে আসবে? মাথা খারাপ হয়ে গেছে তোমার? পলাশ শিকদার তাকালেন ছেলের পানে, গম্ভীর কণ্ঠে বললেন, আমার মাথা ঠিকই আছে পিয়াস, এছাড়া আর কোনো উপায় নেই। তুর্য চৌধুরী ইতিমধ্যে পৃথার সম্মুখে চলে এসেছে। এখন যদি মেয়েটাকে সবকিছু বলে দেয় তখন কি হবে ভেবেছো? বাবার সব কথাগুলো মন দিয়ে শুনল পিয়াস এবং পিয়াল।
কেন যেন সে পলাশ শিকদারের সিদ্ধান্তের সাথে একমত হতে পারছে না তারা। অতীতে তার পিতা মাতার একটা ভুলের কারণে পৃথার জীবনটা আজ এই মোড়ে এসে দাঁড়িয়েছে। মাত্র 10 বছর বয়স ছিল মেয়েটার। কোনো বাবা সেই বয়সে কিভাবে একটা মেয়ের বিয়ে ঠিক করে, তাও 20 বছরের এক যুবকের সাথে? সে তো তুর্য বিয়ে না মেনে চলে গিয়েছিল বলে পৃথা বেঁচে গিয়েছিল। আর যদি তুর্য তখন বিয়েটা মেনে নিত তখন কি হতো পৃথার? 10 বছর বয়সে একটা মানুষের না আসে শারীরিক পরিপক্কতা আর না আসে মানসিক পরিপক্কতা, সেখানে তাদের বোন এমন এক বৈবাহিক সম্পর্কে কিভাবে টেনে নিয়ে যেত সারা জীবন? বাবা মায়ের এমন কর্মের মাঝে মাঝে রাগ হয় পিয়াস এবং পিয়ালের, শুধুমাত্র তাদের সম্মান করে বোধহয় মানুষ দুটো মুখের ওপর বলতে পারে না কিছু। আর তাছাড়া তারা এই 7 বছরে নিজের বাবা মায়ের কৃতকর্মের জন্য অনুতপ্ত দেখেছে। যারা নিজেরাই অনুতপ্ত হয়ে গুমড়ে গুমড়ে মরে প্রতিনিয়ত, তাদের আর কি বলা যায়? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।